Now in this part, cell signaling part 2, we include some topics like growth signaling pathway and death signaling pathway. Now এই সেল সিগন্যালিং পার্ট 2তে আমরা ডিসকাস করব গ্রোথ সিগন্যালিং পাথওয়ে আর ডেথ সিগন্যালিং পাথওয়ের ব্যাপারে। Now what is growth signaling pathway and death signaling pathway? These are the major factors which is the backbone of the procedure or the protocol of cell signaling. এই ডেথ সিগন্যালিং পাথওয়ে আর গ্রোথ সিগন্যালিং পাথওয়েটা হলো মেন ব্যাকবোন বা মেরুদণ্ড এই সেল সিগন্যালিং পাথওয়ের পুরো সিস্টেমটা, যেটা আমাদের সেলুলার কমিউনিকেশন বা সেলুলার ব্যালেন্স, আমাদের বডি ব্যালেন্স, সেল গ্রোথ অ্যান্ড সেল ডেথের মধ্যে যেটা ক্রিয়েট করছে সেটা আমরা এখানে পড়ব। তো আমরা আগের পার্টে কি দেখে এসেছি যে সিগন্যালিং মলিকিউল এসে আমাদের সেল রিসেপ্টরে লাগছে, রিসেপ্টর সেলের মধ্যে, যেটা ইনটার্ন অ্যাক্টিভেট করছে কিছু সিগন্যাল কনভেয়ারগুলোকে, সিগন্যাল ট্রান্সডিউসারগুলোকে। সেই সিগন্যাল ট্রান্সডিউসারটা কী করছে, ট্রান্সক্রিপশন ফ্যাক্টার্সটাকে এনহ্যান্স করছে বা অ্যাক্টিভেট করছে। সেটা হলো আমাদের ট্রান্সক্রিপশন ফ্যাক্টার্স হলো ট্রান্সক্রিপশন করছে, যেটা ট্রান্সক্রিপশনের মাধ্যমে DNA is producing mRNA is producing protein, and these proteins will command the cell whether the cell die or whether the cell will live, আমাদের সেলটা বাঁচবে না সেলটা মরে যাবে অপপ্টোসিসের থ্রু দিয়ে। সিমিলারলি এই যে পুরো ফেজটা আছে, the whole thing will be described in details. I am using both languages, English and Bengali, for the betterment of the people who can understand English as well as the people who can understand Bengali. Now signaling pathway is of two divisions, দুটো ডিভিশনে ভাগ করা আছে, গ্রোথ আর ডেথ। গ্রোথ হলো সিগন্যাল স্টার্টস আউটসাইড দ্য সেল, সিগন্যাল বাইরে তৈরি হয়, যেটা সেলের ভেতরে ট্রান্সমিট করা হয়, ইন্টারাকশান হয় রিসেপ্টরসের সাথে। সেই রিসেপ্টরসের যে ইন্টারাকশানটা হচ্ছে, ভেতরে সেলের ভেতরে অনেক প্রসেসিং হচ্ছে, ট্রান্সক্রিপশন হচ্ছে, সেটা আলটিমেটলি সেলটাকে রেসপন্স করতে হেল্প করছে। সিমিলারলি ইন দ্য ডেথ ফেজ, ফর এক্সাম্পল উইথ দ্য হেল্প অফ ফাজ লিগ্যান্ডস, আমরা আসবো সব ব্যাপারে, ফাজ লিগ্যান্ডস, the cell is the signal starts in both outside as well as inside, extrinsic মানে outside, intrinsic মানে সেলের ভেতরে, inside of the cell, that carries out the process of apoptosis or necrosis or autophagy. Now it is growth signaling pathway. এটা গ্রোথ সিগন্যালিং পাথওয়ে, যেটাতে কি হচ্ছে যে the growth factor or the signaling molecule is coming in and attaching with the receptor. For example, here in case it is GPCR, which will activate G protein, যেটা অ্যাক্টিভেট করছে G প্রোটিনটাকে, যেটা আমরা আগের পার্টে দেখিয়েছিলাম যে G প্রোটিনটা কি। G প্রোটিনটা কি করছে, G প্রোটিনের মধ্যে তিনটে পার্ট আছে, G প্রোটিন হ্যাজ 3 পার্টস, আলফা, বিটা অ্যান্ড গামা। তো যখন ওই গ্রোথ ফ্যাক্টরটা বা সিগন্যালিং মলিকিউলটা এসে রিসেপ্টরের গায়ে লাগছে, when the signaling molecule comes and attach with the receptor, then the G molecules get activated. How it is getting activated? By the alpha, when the alpha is detaching out from the beta and gamma portion of the G protein. আলফা আর বিটার গা থেকে, বিটা আর গামার গা থেকে যখন আলফাটা বেরিয়ে আসছে তখন ওটা অ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে। এবার ওটা গিয়ে লাগছে হলো এনজাইমের গায়ে। এনজাইম হলো এনজাইমের গায়ে লাগছে, এখানে হলো ফর এক্সাম্পল এনজাইম হলো অ্যাডিনাইলেট সাইক্লেস। তো অ্যাডিনাইলেট সাইক্লেস যখন অ্যাক্টিভেটেড হচ্ছে, ওটা কি করছে, এটিপি কনজিউম করে সাইক্লিক এএমপি তৈরি করছে। এবার এখানে হলো মেন দুটো জিনিস, দের আর টু মেজর ফ্যাক্টরস ইন দিস কেস। ফার্স্ট অফ অল দ্য ফ্যাক্টর, ফার্স্ট মেসেঞ্জার ইজ দ্য গ্রোথ ফ্যাক্টর অর দ্য সিগন্যালিং মলিকিউল, বিকজ কারণ ওই গ্রোথ ফ্যাক্টর হলো ফার্স্ট মলিকিউল যেটা হলো এসে সেলের গায়ে বাইন্ড করছে, ঠিক আছে। কিন্তু
এখানে হলো সেকেন্ড ম্যাসেঞ্জার মলিকিউল কোনটা, দ্য সেকেন্ড ম্যাসেঞ্জার মলিকিউল ইন দিস কেস ইজ সাইক্লিক এএমপি, ঠিক আছে, সাইক্লিক এএমপি সেকেন্ড মলিকিউল, কারণ এটা হলো সাইটোসলের মধ্যে হচ্ছে। সেকেন্ডলি এইটা হলো সিগন্যালটাকে ট্রান্সফার করছে কোথায়, কাইনেস, ডিফারেন্ট টাইপস অফ কাইনেসে সিগন্যালটাকে ট্রান্সফার করে অ্যাক্টিভেট করছে। ইট অ্যাক্টিভেটস মাল্টিপল প্রোটিনস ইন চেন সিস্টেম, ঠিক আছে। তো এবার কি হচ্ছে যে এখানে হলো ফর এক্সাম্পল ফসফোরাইলেস কাইনেস অ্যাক্টিভেট হচ্ছে, সেইটা কি করছে চেন সিস্টেমের মাধ্যমে এটা ফসফোকাইনেস এ কে অ্যাক্টিভেট করছে। এবার ফসফোকাইনেস এটা কি করছে, ট্রান্সক্রিপশন ফ্যাক্টর বা টিএফ মলিকিউলকে অ্যাক্টিভেট করছে। এবার এই ট্রান্সক্রিপশন ফ্যাক্টরটা only have the ability to enter the nucleus, এইটার একমাত্র কাজ হলো মানে এবিলিটি হলো এটা নিউক্লিয়াসের মধ্যে ঢুকতে পারে। এবার যখন ওটা ট্রান্সক্রিপশন ফ্যাক্টরটা অ্যাক্টিভেটেড হচ্ছে, ওটা কি করছে, ন্যাচারালি ট্রান্সক্রিপশন করছে। ট্রান্সক্রিপশনে কি হচ্ছে, এমআরএনএ তৈরি হচ্ছে, এমআরএনএ থেকে প্রোটিন, ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হচ্ছে, এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হচ্ছে, আর প্রোটিন থেকে সেটা সেই প্রোটিনটা ডিসাইড করছে যে ওয়েদার দ্য সেল ডাই অর গ্রো, মানে সেলটা গ্রো করবে না মরে যাবে, কি করে, বাই প্রডিউসিং সাইক্লিনস। সাইক্লিন কী করছে, সাইক্লিন হলো G1 থেকে এস ফেজে নিয়ে যাচ্ছে, এস ফেজ থেকে G2 ফেজে নিয়ে যাচ্ছে, G2 থেকে মাইটোসিস ফেজে নিয়ে যাচ্ছে, এরকম করে মাইটোসিসের ফেজে গিয়ে যাওয়ার পরে কী হচ্ছে, দ্য সেল গ্রোথটাকে এনহ্যান্স করছে। ডিরেক্টলি ইনডিরেক্টলি দ্য সাইক্লিন ইজ এনহ্যান্সিং দ্য সেল টু গ্রো। তো এটা হলো গ্রোথ সিগন্যালিং পাথওয়ে। তো আমরা একবার দেখে নিই যে ফার্স্ট দ্য গ্রোথ ফ্যাক্টর অফ দ্য সিগন্যালিং মলিকিউল ইজ কামিং অ্যান্ড অ্যাটাচিং উইথ দ্য রিসেপ্টর, ফর এক্সাম্পল GPCR. GPCR is activating the G protein. Here the first messenger is growth signaling molecule or the growth factor, because the signaling molecule is coming up with a signal and giving the signal to the receptor. That signal is transferred to the G protein. The activation of G protein is processing by the detachment of gamma beta 2 with the alpha. The alpha is detaching with itself from the beta and gamma portion and activating the enzyme or the adenylate cyclase. Adenylate cyclase is consuming ATP and producing cyclic AMP, which is the second messenger. Why it is the second messenger? Because it is producing multiple types of proteins like kinases. Here in this case we are showing that phosphorylase kinase, okay, which is in turn activating the phosphokinase A, okay. This phosphokinase A is in turn activating transcription factors or the TF factor. Transcription factors is transcription factors have the ability to enter the nucleus. Now the transcription is happening within the nucleus, where the DNA is converting to mRNA is converting to proteins, and these proteins decides the cell live or die. Now these proteins, how these proteins helps the cell to recognize whether the cell will live or die? By producing cyclins. These cyclins helps the cell to change itself from phase G1, phase G2 to phase G1 to phase S to phase G2 and then to mitosis. After having the mitosis process, the cell is ultimately going to a growth propaganda, okay. This is the entire phase of the growth signaling pathway. The growth factors attached with the receptor, for example GPCR is the first messenger, as the signal is coming and attaching with the receptor from outside. Second, it activates the G protein within the cell, activates the G protein in turn activates a few enzymes like adenylate cyclase CAMP, which is utilizing ATP and forming cyclic AMP, which is the second messenger, because it is in turn
activating several multiple types of proteins. For example, CAMP activates other kinases, for example phosphorylase kinase, which produces protein kinase A, or other types of multiple proteins. Okay, finally it activates the transcription factors, or the TF. These transcription factors have the ability to enter the nucleus, or else the previous molecules or enzymes do not have the ability to enter the nucleus directly. Now these transcription factors activate several genes, which in turn carries out the transcription. Now the DNA is forming mRNA is forming different types of proteins. These proteins command the cell whether the cell enters the growth phase or the cell will return to apoptosis for programmed cell death. Now this, how this protein is activating? By, as we all know, by producing cyclins. The cyclins directly is responsible for cell propagation, where the cell is making through a positive step in from G1 to S, and from S to G2, then G2 to mitosis with the help of different checkpoints. Now after processing with the mitosis or cell division, the cell ultimately covers up its growth pathway, or the cell is positively growing to a growing phase, or it is having a healthy proliferation of itself. Now here comes the function of cyclins. আমরা একটুখানি চোখ বুলিয়ে নেব সাইক্লিনসের কী কাজ। সেটা হলো যেটা আমরা আগেই দেখলাম যে সাইক্লিন কী করছে। সাইক্লিন হলো এই G1 থেকে S বা S থেকে G2 থেকে মাইটোটিক ফেজে নিয়ে যাচ্ছে। এবার যেরকম G1 থেকে S ফেজে যে যাচ্ছে তাতে হেল্প করছে হলো G1S সাইক্লিন। এবার G2 থেকে মাইটোসিস ফেজে যে যাচ্ছে উইথ দ্য হেল্প অফ সাইক্লিন G2M, ঠিক আছে। এবার এই ডিফারেন্ট টাইপস অফ সাইক্লিন একটু স্পেসিফিক্যালি দেখতে গেলে সাইক্লিন ডি, যেরকম CDK4 CDK6, এইটা হলো G1 ফেজের সাইক্লিন, ঠিক আছে। এবার এইটা হলো যখন S ফেজে চলে যাচ্ছে, S ফেজের ট্রানজিশনে হেল্প করছে হলো সাইক্লিন ই আর CDK2, ঠিক আছে, ট্রানজিশন ফেজটাতে হেল্প করছে। নেক্সট হলো S2 ফেজে কী হেল্প করছে? সাইক্লিন A আর CDK2, ঠিক আছে। সাইক্লিন আর সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, এই দুটো মিলিয়ে অ্যাক্টিভেশন পার্ট হয়। সাইক্লিন আলাদা, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস আলাদা হলে হবে না। সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস হলো একটা প্রোটিন, তার সঙ্গে সাইক্লিন এসে অ্যাটাচড হয়ে ওই জিনিসটাকে অ্যাক্টিভেট করছে, ঠিক আছে। এবার G2 থেকে M ফেজে যে ট্রানজিশনটা হচ্ছে বা পুরো ফেজটা হচ্ছে, সেটাতে হলো সাইক্লিন বি অথবা সাইক্লিন এর সঙ্গে সাইক্লিন CDK1, এই পুরো যে সেল সাইকেলের যে প্রসেসিংটা হচ্ছে সেলে, সেটা উইথ দ্য হেল্প অফ সাইক্লিনস। দিস আর দ্য main features of cyclins. Okay, now comes the death pathway. So what is the death pathway? When the cell is growing and growing, the body cannot support so much of growth. Okay, now this death pathway will have to come in action. Why? Because a body cannot support total growth, or else the structure of the body or the structure of a baby in the womb cannot be possible. Now ডেথ পাথওয়েটা কেন হচ্ছে? যে আমাদের বডি কখনো খালি গ্রোথ বা প্রলিফারেশন সাপোর্ট করতে পারে না। তাহলে একটা শিশু তার মায়ের উম্বের মধ্যে কখনো বাড়তে পারে না, বা আঙুলগুলো ডিফারেন্ট শেপসের হতে পারে না। ডিফারেন্ট প্রবলেমস হলে আমাদের সেলে ওই সেলটা নিয়ে কেউ বাঁচতে পারে না। তাই জন্য আমাদের গ্রোথ পাথওয়ে সঙ্গে সঙ্গে ডেথ পাথওয়েটাও খুব ইম্পর্ট্যান্ট। এবার মেজর কারণ ফর ডেথ পাথওয়েটা কেন হয়, সেটা হলো যে কোনো আনঅ্যাভয়েডেবল ডিএনএ ড্যামেজ যদি হয়, ফর এক্সাম্পল কোনো সেলে, তো সেটা দুভাবে আমরা সারাই করি, মানে it's get manipulated within the body. The first one is the apoptosis or programmed cell death, or else if the DNA damage is manipulated or repaired, যদি রিপেয়ার করা সম্ভব হয় আমাদের বডি দিয়ে, তাহলে the cell continues dividing. Now ডেথ পাথওয়ে আমরা বেসিক্যালি অ্যাপপ্টোসিসটাকেই দেখি, এটা ছাড়াও আর হয় হলো নেক্রোসিস বা অটোফ্যাজি। এবার অ্যাপপ্টোসিস হলো কি, আমরা সেটা
দেখছি নেক্সট কিছু স্লাইডসের মধ্যে। নেক্রোসিস হলো সেলস আন্ডার হাই স্ট্রেস, যখন সেল অনেক স্ট্রেসের মধ্যে চলে আসে, দ্য সেল রিলিজেস ইটস কম্পোনেন্টস টু দ্য নিয়ার বাই সেল, পাশের সেলকে ওর কম্পোনেন্টগুলো ঢেলে দেয়। তখন কী করে একটা মিসকমিউনিকেশন বা একটা ইমব্যালেন্স চলে আসে, তখন ওই সেলটাকে কমান্ড করা হয় দ্য সেল শুড ডাই, ওকে, না নেক্রোসিস করে ওকে মেরে ফেলা হচ্ছে, ঠিক আছে। তো অটোফ্যাজি কী হচ্ছে, দ্য লাইজোজোম বার্স্ট ইটস অল ইটস কম্পোনেন্টস টু দ্য সেল, মানে লাইজোজোমের মধ্যে যা কম্পোনেন্টস থাকে সব বার্স্ট করে সেলের সাইটোপ্লাজমে দিয়ে দেয়, ইটস ডিগ্রেডস প্রোটিনস, লিপিডস অ্যান্ড আলটিমেটলি দ্য সেল ডাই, ওকে। নাও আমরা একটু বিস্তারিতভাবে বা একটু উইল টক ইন ডিটেলস অ্যাবাউট দ্য apoptosis or the programmed cell death or the main phenomenon of the death pathway. Now we are discussing about the death pathway. তো আমরা এই ডেথ পাথওয়েটাতে কী দেখব, যে ডেথ পাথওয়েটাকে দুটো প্রসেসে হচ্ছে। দ্য ডেথ পাথওয়ে ইজ functioning with the help of two processes. The first one is the intrinsic process and the other one is the extrinsic process, okay. Now the extrinsic process, in the extrinsic process the receptor is combining with the signal molecule is coming and attaching with the receptor. এবার ওই রিসেপ্টরটা কী করছে, ওই রিসেপ্টরটা হলো FADD মানে হলো ফাস্ট অ্যাসোসিয়েটেড ডেথ লিগ্যান্ডস অ্যাক্টিভেট করছে। সেই FADDটা অ্যাক্টিভেট করছে হলো ক্যাসপেস 8কে অ্যাক্টিভেট করছে FADD বা ওই অ্যাসোসিয়েটেড ডেথ লিগ্যান্ডটা। এবার যখন ক্যাসপেস 8 তৈরি হচ্ছে, ক্যাসপেস 8 কী করছে, ক্যাসপেস 3 তৈরি করছে। ক্যাসপেস 3 হলো ওয়ান অফ দ্য মেজর মানে ফাংশন অর্থাৎ দ্য মেজর স্পার্ক অফ দ্য ডেথ সিগন্যালিং পাথওয়ে। কী করে হচ্ছে, কী করে ওটা একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লে করছে, যে মেজর মিডিয়েটর অফ অ্যাপপটোসিস। এই ক্যাসপেস 3টা স্টার্টস ডিগ্রেডিং প্রোটিনস অ্যান্ড নিউক্লিক অ্যাসিড ইন দ্য ডিএনএ। কী করে, দ্য ক্যাসপেস 3 প্রোটিন যখনই অ্যাক্টিভেট হচ্ছে তখন ক্যাসপেস 3টা হলো নিউক্লিয়াস, প্রোটিয়াস, বিভিন্ন ধরনের ডিগ্রেডিং এনজাইম তৈরি করছে। এই ডিগ্রেডিং এনজাইমসগুলো যখন তৈরি হচ্ছে, ন্যাচারালি প্রোটিনস অ্যান্ড নিউক্লিক অ্যাসিডস অ্যান্ড ডিফারেন্ট টাইপস অফ এসেন্সিয়াল এলিমেন্টস ইন দ্য সেল ইজ গেটিং ডিগ্রেডেড। দ্য সেল স্টার্টস ফর্মিং ব্লিবস, মানে ডিফারেন্ট ওই ছোটো ছোটো পার্টসে মানে অ্যাগ্লুটিনেশনের মতন হয়ে যাচ্ছে বা আলাদা আলাদা হয়ে যাচ্ছে ব্লিবস। ক্লিভিং হচ্ছে, ক্লিভিংয়ের থ্রু দিয়ে। এবার এই ক্যাসপেস 3 যে প্রডিউস হচ্ছে, এটা নিউক্লিয়াস প্রোটিয়াস তৈরি করে সেলটাকে আলটিমেটলি মেরে ফেলছে, ঠিক আছে। এটা হলো এক্সট্রিনসিক পাথওয়ে, মানে ব্যাপারটা সেলের বাইরে থেকে আসছে, সেলের বাইরে থেকে সিগন্যালিং আসছে, সেলের ভেতরে হলো পুরো প্রসেসটা হচ্ছে। The other part is the intrinsic pathway where the entire process is happening within the cell. তো এখানে কি হচ্ছে, যে P53, here comes the major hero of the death signaling pathway or the death pathway is not rather than the death pathway. P53 is playing a key role in balancing the cell. It has an immense role in cell growth pathway as well as cell death. মানে এটা হলো একটা ব্যালেন্স তৈরি করছে দুটো প্রসেসের মধ্যে, সেল গ্রোথ আর সেল ডেথের মধ্যে। কী করে হচ্ছে আমরা পুরোটাই দেখব। সেটা হলো P53 ওয়ান অফ দ্য মেজর এলিমেন্ট অফ দিস টপিক, ওকে। না P53 কী হচ্ছে, P53 is known as the cellular guardian. Why? Because it is manipulating itself. It have the ability to manipulate itself, মানে ও নিজেকে তৈরিও করতে পারছে, নিজেকে মেরেও ফেলছে, ঠিক আছে। আমরা সব দেখব। এবার নর্মালি কী হচ্ছে, ইন্ট্রিনসিক পাথওয়েতে P53 এই প্রোটিনটা বা এই ফ্যাক্টরটা হলো ব্যাক্স তৈরি করছে, ঠিক আছে, ব্যাক্স অ্যাক্টিভেট করছে। এটা যেরকম FADDকে অ্যাক্টিভেট করছিল, এটা হলো ব্যাক্সকে অ্যাক্টিভেট করছে। এবার ব্যাক্স যেই প্রোটিন মানে যেই অ্যাক্টিভেশনটা হচ্ছে বা যেই প্রোটিনটা তৈরি হচ্ছে, এই ব্যাক্স প্রোটিনটা গিয়ে ইট মেকিং পোর্স ইন দ্য
মাইটোকন্ড্রিয়া। এটা হলো গিয়ে মাইটোকন্ড্রিয়ার গায়ে অনেক ছিদ্র তৈরি করছে। এবার ওই ছিদ্রগুলো দিয়ে মাইটোকন্ড্রিয়ার ভেতরে সাইটোকিন সি বেরিয়ে আসছে, ঠিক আছে। এবার যখনই সাইটোকিন সি বেরিয়ে আসছে, ইট ইজ দ্য ডেঞ্জারাস মলিকিউল উইদিন দ্য সেল। যখন সেল সাইটোকিন সি তৈরি করছে তখন দ্য সেল ইজ ইন ভেরি ডেঞ্জার। হাউ, যেটা আমরা দেখব সেটা হলো যে এ হলো অ্যাপাফ1কে অ্যাক্টিভেট করছে। অ্যাপাফ1 বলে আরেকটা প্রোটিন আছে, সেটাকে অ্যাক্টিভেট করছে। এই অ্যাপাফ1 হলো ক্যাসপেস 9কে অ্যাক্টিভেট করছে, আর ক্যাসপেস 9 আবার কিন্তু সেই ক্যাসপেস 3কে অ্যাক্টিভেট করছে, ঠিক আছে। এখানে রিলেশনটা বোঝা গেল যে এক্সট্রিনসিক পাথওয়েতেও কিন্তু আলটিমেটলি ক্যাসপেস 3 তৈরি হচ্ছে, আর ইন্ট্রিনসিক পাথওয়েতেও কিন্তু আলটিমেটলি ক্যাসপেস 3 তৈরি হচ্ছে। তারপরে নিউক্লিয়াস প্রোটিয়েস, ইট ইজ প্রডিউসিং নিউক্লিয়াস অ্যান্ড প্রোটিয়েসেস উইচ ইজ আলটিমেটলি ডিগ্রেডিং দ্য প্রোটিনস অ্যান্ড নিউক্লিক অ্যাসিডস ইন দ্য ডিএনএ, অ্যান্ড দ্য সেল স্টার্টস ফর্মিং ব্লিপস উইথ দ্য হেল্প অফ ক্লিভিং। যখনই ক্লিভিং হচ্ছে তখনই সেলটা ডিফারেন্ট পার্টসে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। এইটা হলো এক্সট্রিনসিক আর ইন্ট্রিনসিক ডেথ পাথওয়ে। এই পুরো প্রসেসটাই হলো অ্যাপোপ্টোসিস। এই পুরো প্রসেসটাকে আমরা বলছি হলো অ্যাপোপ্টোসিস। দ্য এন্টায়ার প্রসেস ইন জিএস ইজ কল্ড অ্যাপোপ্টোসিস। নাও দ্য কি ফ্যাক্টর is that the p53 হলো, the p53 is inhibited। মানে এরকম তো হতে পারে না যে p53 গ্রোই করে যাচ্ছে, ঠিক আছে, এটা হতে পারে না। তো এই p53টা হলো তোমার MDM2 বলে একটা এনজাইম আছে, সেইটা p53কে ডিগ্রেড করছে। আবার এই MDM2কে কে প্রডিউস করছে? p53 নিজেই প্রডিউস করছে, ঠিক আছে। তার মানে কি, ইট ইজ কন্ট্রোলিং ইটস ওন প্রোডাকশন। ওটা নিজেকে তৈরিও করতে হেল্প করছে, আবার MDM2টাকে ক্রিয়েট করে নিজেকে ডিগ্রেডও করছে। তার মানে এ হলো নিজের গার্জিয়ান, নিজেকে তৈরিও করছে আবার নিজেকে ডিগ্রেডও করছে। এই জন্য p53 ইজ প্লেইং আ কি রোল ইন দ্য এন্টায়ার প্রসেস অফ apoptosis. Now we are talking about the p53, the major key factor, the main clicking factor of this entire process. Now এখন আমরা p53 ব্যাপারে একটু দেখব। p53 হলো একটা মেজর, একটা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে আমাদের এই পুরো সিগন্যালিং পাথওয়েতে। The first we are here describing the 3 major functions the p53 is performing within the entire process. Now the first function তো আমরা আগেই দেখলাম, সেটা হলো যে we have seen in the previous slide that the p53 is producing or activating the Bax. The Bax is forming several pores within the mitochondrial layer. It is leaking out the সাইক্লোরিন সি, ঠিক আছে। ওটা হলো নর্মালি সেল ডেথ করছে। মানে p53 হলো ব্যাক্সকে অ্যাক্টিভেট করছে। ব্যাক্স প্রোটিনটা হলো মাইটোকন্ড্রিয়ার গায়ে ছিদ্র তৈরি করছে, ওই ছিদ্র দিয়ে হলো সাইটোকিন সি বেরিয়ে আসছে। সেই সাইটোকিন সিটা আলটিমেটলি ডিফারেন্ট টাইপস অফ প্রোটিনস অ্যাক্টিভেট করে সেলটাকে মৃত্যু দিচ্ছে বা অ্যাপোপ্টোসিস করছে। দ্য সেকেন্ড টাইপ, দ্য সেকেন্ড ফাংশন যেটা p53 করছে সেটা হলো যে বাই এনি চান্স যদি সেলের মধ্যে কোনো ডিএনএ ড্যামেজ অর কোনো ডিএনএ ম্যালফাংশনস হচ্ছে, তাহলে কি হচ্ছে, ওই যে সেলের মধ্যে এই প্রবলেমটা হচ্ছে সেই সেলটা সিগন্যালিং তৈরি করছে। সেই সিগন্যালিংটাকে কী বলা হচ্ছে? ATM। ইটস আ ড্যামেজ চেকপয়েন্ট প্রোটিনস। যে যদি কোনো সেলের মধ্যে ড্যামেজ হয়, ইট ইজ ক্লিকিং অন অর স্পার্কিং অর activating some of the proteins, damage checkpoint proteins, for example ATM. That ATM is phosphorylating p53 as well as MDM2. তো আমরা MDM2 আগে কি দেখলাম যে MDM2 হলো p53 কে ডিগ্রেড করছে আর
ইনডিউস করছে, ঠিক আছে। কিন্তু P53 আবার কিন্তু MDM2কে তৈরি করছে, কারণ ও নিজেকেই ডিগ্রেড করাচ্ছে, নিজেই তৈরি করছে, নিজের গার্জেন। P53 ইজ দ্য গার্জেন অফ ইটস সেলফ। তো এবার ATM যে চেক পয়েন্ট প্রোটিনটা তৈরি হচ্ছে সেটা হলো ফসফোরাইলেটিং বোথ অফ দ্য P53 অ্যান্ড MDM2। এবার যখনই P53 যখন ফসফোরাইলেট হয় তখন ওটা অ্যাক্টিভেট হয়ে যায়, ইট গেটস অ্যাক্টিভেটেড ওয়েন ফসফোরাইলেটেড P53। আর MDM2টা যখন ফসফোরাইলেটেড হয় তখন ওটা ইনঅ্যাক্টিভেটেড হয়ে যায়, মানে দ্য MDM2 ইজ গেটিং ইনঅ্যাক্টিভেটেড ওয়েন ফসফোরাইলেটেড, ওকে, অপোজিট। এবার কি হচ্ছে যে MDM2টা যদি ইনঅ্যাক্টিভেটেড হয়ে যায়, P53টা যদি অ্যাক্টিভেটেড হয়ে যায়, তাহলে কি হচ্ছে যে ও MDM2কে আর তৈরি করতে পারছে না। দ্য P53 cannot produce MDM2 because MDM2 is inactivated. As the MDM2 is inactivated, it cannot degrade P53. ও P53কেও ডিগ্রেড করতে পারছে না, তাহলে কি P53 সেলের মধ্যে হয়েই যাচ্ছে, কিন্তু ওটার প্রোডাকশনে কোনো ইন্ডাকশন অথবা কোনো স্টপ হচ্ছে না, ঠিক আছে। এবার যখনই একটা সেলের মধ্যে P53 অনেক অ্যামাউন্টে বেড়ে যাচ্ছে, তখন ও হলো সেলকে সিগন্যাল দিচ্ছে টু রিপেয়ার দ্য DNA উইথ ভেরিয়াস টাইপস অফ এনজাইমস। ওর ভেরিয়াস টাইপস অফ এনজাইমস তৈরি করছে, যেটা সিগন্যাল করছে সেলটাকে টু রিপেয়ার দ্য DNA। কিন্তু যদি ইন কেস ডিএনএটা রিপেয়ার না হয় বা ডিএনএটার মিউটেশনটা এমনভাবে হয়েছে যে P50 মানে ওই এনজাইমসগুলো ওই ডিএনএটাকে রিপেয়ার করতে পারছে না, তাহলে P53 উইল কমান্ড দ্য সেল টু ডাই বাই ফর্মিং পোর্স ইন দ্য মাইটোকন্ড্রিয়া। সিমিলারভাবে ও আবার সেই ব্যাক্সকে তৈরি করবে, ব্যাক্স হলো মাইটোকন্ড্রিয়াল পোর করবে, ছিদ্র তৈরি করবে, সেটা আলটিমেটলি সেল অ্যাপোপ্টোসিস বা সেল ডেথ হবে, ঠিক আছে। এটা হলো সেকেন্ড ফাংশন। আচ্ছা, থার্ড ফাংশন কি, যেটা অ্যাকচুয়ালি দ্য থার্ড ফাংশন অ্যাকচুয়ালি রিলেটস দ্য P53 অ্যাজ দ্য মিডল পয়েন্ট অফ ডেথ পাথওয়ে অ্যান্ড দ্য গ্রোথ পাথওয়ে। তো এখানে কি করছে, P53টা হলো P21 বলে একটা এনজাইম তৈরি করছে, ঠিক আছে। সে P21 এনজাইম ডিফারেন্ট টাইপস অফ যে সাইক্লিনস তৈরি হচ্ছে, যেই সাইক্লিনসগুলো আমাদের সেলকে গ্রো করতে হেল্প করছে, সেই গ্রোথটাকে বন্ধ করে দিচ্ছে। ইট স্টপস অল সেল গ্রোথ পাথওয়েজ বাই প্রিভেন্টিং দ্য ফর্মেশন অফ সাইক্লিনস। আলটিমেটলি দ্য সেল উইল ডাই অর অ্যাকসেপ্ট অ্যাপোপ্টোসিস। এইভাবে P53 হলো ব্যালেন্স ক্রিয়েট করছে। যখন কোনো জায়গায় মিউটেশন হচ্ছে, ঠিক আছে, বা ডিএনএ প্রবলেম হচ্ছে বা সেলুলার যে কোনো প্রবলেম হচ্ছে, ও এরকমভাবে P53 ইজ গাইডিং দ্য সেল টু ব্যালেন্সিং দ্য এন্টায়ার বডি। Here it is given the function of the P53. If DNA is damaged in the cell or stress, P53 produce in huge amount. It use damaged checkpoint proteins, provide signal to the MDM, and P53 phosphorylate the both. MDM2 gets inactivated, P53 rises in production, decides to repair DNA by various enzymes, or signals the cell to die or to be killed by creating pores in the mitochondria. On the second hand, the P53 is activating P21. The P21 stops all the growth pathways, prevents the cell of synthesis of cyclins. For example, the cell cycle stops. Next, a vital question comes into mind, that is a major প্রশ্ন আসে, যেটা হলো যে if P53 মিউটেশন হয়, P53 এর মধ্যে যদি মিউটেশন হয় বা if the P53 is mutated, then কি হয়। ফার্স্ট, সেল প্লরিফারেশন আটকে যায়, সেল মাইগ্রেশন স্টপ করে যায়, সেল ইনভেশন স্টপ করে যায়, টিস্যু আর্কিটেকচার বন্ধ হয়ে যায়, কেমো রেজিস্ট্যান্ট, আমাদের বডিতে কেমো রেজিস্ট্যান্ট ওটা ম্যালফাংশন হয়ে যায়, ক্যান্সার মেটাবলিজম ওয়ান অফ দ্য কি ফ্যাক্টর, যেটা বন্ধ হয়ে গেলে ইট প্রডিউসেস আ লট অফ সেল গ্রোথ। এবার যখনই সেল গ্রোথ অনেক হয়ে যায়, তখনই ইট টেন্ডস টু the cancerous cell.
তো আমরা ডিফারেন্ট আরেকটা টপিক দেখব, ভিডিও দেখব পরে, যেটা আমি শুধুমাত্র ক্যান্সার ওরিয়েন্টেড বা ক্যান্সার পাথওয়ে দিয়েই মানে সংক্রান্তই পড়াবো, বা উইল only talk about the cancer pathway in a next another video. Now it the various types of problems create when mutation of p53 is taking place. Okay, now here comes the major clicking point or the punching point, that if the p53 is mutated or a mutation is taking place in p53 যদি মিউটেশন হয় ওর মধ্যে কোনো, তাহলে পুরো প্রসেসটা, পুরো ব্যালেন্স অফ দ্য সেল গ্রোথ অ্যান্ড সেল ডেথ পাথওয়েটা নষ্ট করে দেবে, নষ্ট হয়ে যাবে। তখনই একটা সেল বা তখনই একটা পারসন এন্টার্স দ্য ক্যান্সার সেল পাথওয়ে, মানে ক্যান্সার, তখনই ওই সেলটা ক্যান্সারের সেল হয়ে যায় বা ম্যালিগন্যান্ট সেল হয়ে যায়, যখন এক্সেসিভ অ্যামাউন্ট অফ গ্রোথ ওটার মধ্যে হতে থাকে ডিউ টু আ ম্যালফাংশন ইন p53 না। তাই জন্য p53 ইজ ওয়ান অফ দ্য মেজর প্রোটিন ইন দিস পাথওয়ে অর ব্যালেন্সিং দ্য লাইফ। In the next video we shall be doing or discussing about the transcription of this process of cell signaling. For now, thank you and thanks for watching. Do subscribe my channel and please don't forget to click the bell button for having more updates of my channel. Thank you.